নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন থার্ড আই এনকে ডিজিটালের সকালের অনুষ্ঠান। দেখুন, পশ্চিমবঙ্গে একটা সরকার পরিবর্তন হয়েছে, সবে 1 মাস তারা যাত্রা শুরু করেছে এবং এর মধ্যেই কাঁটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন আলোচনা সমালোচনা আমরা শুনতে পাচ্ছি। বিভিন্ন রকম পদক্ষেপ সরকার নিয়েছে, সেই পদক্ষেপের আলোচনা হচ্ছে, অর্থাৎ তাদের সম্বন্ধে মানুষ চর্চা করছেন, কেউ প্রশংসা করছেন, কেউ সমালোচনা করছেন। এটা হবে, তবে এই সরকার নিয়ে এক্ষুনি বলবার মতন কিছু নেই। এই কারণে বলছি, কারণ সরকারটাকে কাজ করতে দেওয়ার জন্য অন্তত 6 মাস 8 মাস তো দিতেই হবে। তার আগেই সরকারের আউট অ্যান্ড আউট সমালোচনা করা নেহাতি মূর্খামি ছাড়া আমরা আর কিছু মনে করি না। নিশ্চয়ই সরকারের সমালোচনা হবে, সরকারের কাজকর্ম নিয়ে আমরা নিশ্চয়ই প্রতিবাদে সরব হব। যদি সরকার কোনো জনবিরোধী নীতি নেয়, নিশ্চয়ই আমরা সরব হব, কিন্তু এটাই ঠিক সময় নয়। তবে যারা পশ্চিমবঙ্গের ক্ষমতা পরিবর্তন নিয়ে আপাতত মেতে আছেন, তারা আরও একটা পরিবর্তনের জন্য নিজেদের প্রস্তুত করুন। এবার সম্ভবত পরিবর্তনটা গোটা দেশেই হতে চলেছে। শোনা যাচ্ছে বিজেপিরই একাংশ নরেন্দ্র মোদীকে আর প্রধানমন্ত্রী পদে দেখতে চাইছেন না। এমনিতেই দীর্ঘ সময় ক্ষমতায় থাকার সুবাদে সারা দেশে একটা প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া ক্রমশ বাড়ছে। তাছাড়া অতিরিক্ত আদানি প্রীতি, সরকারের ভিতরে সংখ্যালঘুদের ওপর, মানে সরকার যে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার হচ্ছে, বেড়ে চলেছে, তাই নিয়ে সরকারের নিশ্চুপ হয়ে থাকা, এগুলো কিন্তু বিভিন্ন রকম ইস্যু উঠে আসছে। নারী নির্যাতন নিয়ে দেশ বিদেশের মাটিতেও কলঙ্কিত হচ্ছে দেশের সম্মান। পররাষ্ট্রনীতি ব্যর্থ হওয়ার ফলে ভারতের বন্ধু দেশের সংখ্যা ক্রমশ কমতে কমতে 1টি বা 2টিতে এসে দাঁড়িয়েছে। বিদেশি লগ্নিকারীরা এদেশের স্টক এক্সচেঞ্জ থেকে বিনিয়োগ তুলে নিচ্ছেন ব্যাপকভাবে। নতুন কোনো কলকারখানা তো হচ্ছেই না, উল্টে রাষ্ট্রীয় সম্পত্তি, যেগুলো রাষ্ট্রীয় কলকারখানা ছিল, দেশের যে কলকারখানাগুলো, সেগুলোও কিন্তু একটার পর একটা প্রতিনিয়ত বিক্রি হয়ে যাচ্ছে জঙ্গল, বিক্রি হয়ে যাচ্ছে খনি, এয়ারপোর্ট, জল বন্দরের মতন, সমস্ত কিছু একেবারে জলের দরে। আর কিনছে কারা? কিনছে সেই আদানি। কাল যদি আদানি দেশ ছেড়ে পালায়, দেশের অর্থনীতি পরশুই মায়ের ভোগে চলে যাবে। দেশের মানুষ যতটা বিরক্ত বিজেপির প্রতি, তার চেয়েও বেশি বিরক্ত তারা মোদি অমিত শাহের সব দখল করে নাও, সব নিজেদের নিয়ন্ত্রণে নাও, আর আদানিকে সব কিছু দিয়ে দাও, এই পলিসির কারণে টন টন সোনা বিক্রি করেও দেশের অর্থনৈতিক হালকে পেরানো যাচ্ছে না। আর যাবেই বা কিভাবে? বড় বড় শিল্পপতিদের যে হারে ঋণ মুকুব বা অনুদান, বা 1 টাকায় জমি বিঘার পর বিঘা, একরের পর একর জমি দিয়ে দেওয়া হচ্ছে, তাতে ওই বড় লোকরা আরো বড় লোক হচ্ছে। অথচ দেশের আম আদমি, তাদের 1 টাকাও রোজগার বাড়েনি, নতুন করে চাকরি হয়নি, তারপরেও সমস্ত ব্যবহারযোগ্য পণ্যের দাম বেড়ে গিয়েছে হু হু করে। ফলে দেশের গরিব মানুষ আরো গরিব হয়েছে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। ধরুন, বছরে এই 15 বছর আগে ধরুন আপনি বাড়িতে একটা 43 ইঞ্চি এলইডি টিভি কিনেছিলেন শখ করে। সেই টিভি সম্পূর্ণ যদি খারাপ হয়ে যায় আজকে, তা সারানোর অবস্থায় যদি আর না থাকে, আপনি কি পারবেন চট করে 50,000 টাকা খরচা করে আরো একটা টিভি কিনতে? যদি বা বাড়ির লোকজনের চাপাচাপিতে আপনাকে কিনতেও হয়, আপনাকে ইনস্টলমেন্টেই কিনতে হবে, আর তাতে আপনার এককালীন হয়তো কিছু টাকা লাগলো না, কিন্তু মাসের খরচ বেড়ে যাওয়ায় সুদ সমেত আপনার নতুন প্যান্টটা কেনা হলো না। অফিস যাওয়ার জন্য আরেকটা জামার দরকার ছিল, সেটা কেনা হলো না। এগুলো সব বন্ধ রাখতে হলো। সেই প্যান্ট জামা যারা বিক্রি করতেন বা যারা বানাতেন, তাদের রোজগারও টান পড়লো। তাহলে লাভবান হলো কারা? লাভবান হলো ওই টিভি কোম্পানি আর ব্যাংক। আর ব্যাংক লাভবান হয়ে কি করলো? সেই টিভি কোম্পানির ঋণ মুকুব করে দিল। এই সাইকেলে কিন্তু চলছে গোটা দেশ। ফলে অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে চলেছি আমরা। অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি। অনেকে বলছেন যে বিপর্যয় আসছে না, বিপর্যয় এসে গিয়েছে বলছেন বহু অর্থনীতিবিদ। আপাতত এর থেকে পরিত্রাণ পেতে আবার বিকল্প খুঁজে বেড়াচ্ছেন দেশের মানুষ।
আর জনপ্রিয়তার গ্রাফ চড়ছে সঙ্গে সঙ্গে রাহুল গান্ধীরও। যেভাবে বিজেপি নিজেদের প্রো বিজনেসম্যান করে তুলেছে, যেভাবে অ্যান্টি মুসলিম ইমেজ তৈরি করে ফেলেছে, কংগ্রেসের গায়ে অন্তত সেই ছাপটা নেই। কংগ্রেসের সময়ে দুর্নীতি হয়েছে নিশ্চিতভাবে, কিন্তু প্রো পিপল ইমেজ কংগ্রেসের সেদিনেও ছিল, আজও কিন্তু কংগ্রেসের রয়েছে। ধর্ম ধর্ম করে আর পেট ভরছে না দেশের মানুষের, বিকল্প চাইছেন দেশের মানুষ, বিকল্প চাইছেন তারা। আর নিঃসন্দেহে এই সময়ে দাঁড়িয়ে সেরা বিকল্প রাহুল গান্ধী। সাম্প্রতিক নির্বাচনে হেরে যাওয়ার পর যেভাবে তাসের ঘরের মতন ভেঙে পড়েছে তৃণমূল কংগ্রেস, তাতে মমতা ব্যানার্জি আর বিজেপির বিকল্প মুখ নন সারা দেশে। রাহুল গান্ধীর জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী হতেই বিজেপির থিঙ্ক ট্যাঙ্কের কপালে কিন্তু ভাঁজ পড়তে শুরু করেছে। তাদের একাংশ আর আরএসএস এর একটা বড় অংশ তাই প্রধানমন্ত্রীর মুখ বদল করতে চাইছেন, যাতে বর্তমান সময়ে সমস্ত অভাব অভিযোগের অভিমুখটা ঘুরে যায়। দেশের মানুষ সেই আলোচনা নিয়েই ব্যস্ত থাকবেন। তাছাড়া আর 3 বছর পরেই তো লোকসভার নির্বাচন। সেই নির্বাচন যে মোদির বিলাসবহুল জীবনযাত্রা, বিদেশে গিয়ে চকলেট খাওয়ানোর হাস্যকর আচরণ দিয়ে পার করা যাবে না, সেটা কিন্তু এবার তারা বিলক্ষণ বুঝতে পারছেন। তাহলে রাজ্যে রাজ্যে বিজেপির জয়যাত্রা হচ্ছে কিভাবে, প্রশ্ন তো আসবেই। সেটা পুরো নির্বাচনী সিস্টেম এখন বিজেপির কবজায়। সেই মেশিনারিকে ব্যবহার করে একের পর এক রাজ্য বিজেপির পকেটে চলে যাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন করতে পারেন, সাম্প্রতিক নির্বাচনে সেই মেশিনারি কেরালাম বা তামিলনাড়ুতে কাজে লাগলো না কেন? তাহলে সেখানে তো বিরোধীরা জিতলো। সর্বত্রই একইভাবে কাজে লাগালে সন্দেহ কিন্তু আরো দৃঢ় হবে। তাই এবারে 2 রাজ্যে সেই মেশিনারিকে তারা ব্যবহারই করে। কিন্তু এই মুহূর্তে যদি আবার তামিলনাড়ু বা কেরালামে ভোট করানো হয়, বিজেপি যে কোনো একটা রাজ্যে নিশ্চিতভাবে জিতে যাবে। এভাবেই একটু 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 করে সারা দেশটাকে কবজা করার নীল নকশা কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে। কিন্তু আগামী লোকসভা নির্বাচনেই যদি বিজেপি না জেতে, তাহলে এই প্ল্যান সাকসেসফুল করা যাবে না। কিন্তু যে মেশিনারি রাজ্যে রাজ্যে ব্যবহার করা হচ্ছে, সেই একই মেশিনারি সারা দেশেই ব্যবহার করা হবে না, তার কি গ্যারান্টি? পশ্চিমবঙ্গের উদাহরণটা দিই। দেখুন, যেভাবে 2.5 লাখ, ঠিক শুনছেন, 2.5 লাখ সেনা নামিয়ে সাজোয়া গাড়ি 1 মাস আগে থেকে, ভোটের 1 মাস আগে থেকে নামিয়ে গণনার দিনে আসল খেলাটা খেলে বেরিয়ে গিয়েছে তারা। সারা দেশে এই খেলা খেলতে গেলে যত সাজোয়া গাড়ি আর সেনা ব্যবহার করতে হবে, তা আমাদের দেশে সমস্ত বাহিনী নামালেও তত সেনা হবে না। সব রাজ্যে 2.5 লাখ করে সেনা পাঠানো যাবে না। প্রথমে এজেন্সি ব্যবহার করে ব্ল্যাকমেলিং, তারপরে প্রচুর টাকা পয়সা খরচা করে বিধায়কদের নিজেদের পক্ষে টেনেও যখন বাকি রাজ্যগুলোর দখল পাওয়া যায়নি, তখনই নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর অত্যন্ত সূক্ষ্ম ব্যবহার করে বিজেপিকে সাফল্য এনে দিয়েছে নির্বাচন কমিশনে। সারা দেশের নির্বাচনে এই প্রক্রিয়া কিন্তু চালানো কার্যত অসম্ভব। সারা দেশে এই সিস্টেমে ভোট হতে পারবে না। তাই নির্বাচনের বছর 2-2.5 আগেই যদি প্রধানমন্ত্রীর মুখটাই বদলে দেওয়া যায় এবং নতুন প্রধানমন্ত্রী যদি খানিকটা উদার হয়ে অর্থনৈতিক সংস্কার করেন, হিন্দু মুসলমান সম্প্রীতির কথা বলেন, তাহলে সাধারণ মানুষের এই দুর্বিষহ জীবন থেকে কিছুটা যদি মুক্তি তিনি দিতে পারেন, সেটা ভাঙিয়েই আগামী নির্বাচনে পার হওয়া যাবে। অর্থাৎ অ্যান্টি ইনকমবেন্সিকে ভেঙে নতুন একটা মুখ আনলে তাহলে সেইখানে অনেকটাই মানুষের সিম্প্যাথি চলে যাবে, যেমনটা আপনার ত্রিপুরায় হয়েছে। বিভিন্ন রাজ্যে রাজ্যে বিজেপি এর এক্সপেরিমেন্ট করেছে এবং তাতে সফলও হয়েছে। দেশের ক্ষেত্রেও তাই হতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী তো বদল হবে, নতুন মুখ কে হবে? অমিত শাহ, নীতিন গডকরি? এই প্রশ্ন থেকেই কিন্তু ককরোচ জনতা পার্টির প্রসঙ্গ উঠে আসছে। আর সে কথাই বলতে আসছি ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানীপার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata,
carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48-333. Visit us www.padmalayagroup.in. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সকালের অনুষ্ঠান থার্ড আই। যে নামটা আপনি কোশ্মিনকালেও শোনেননি এতদিন, হঠাৎ সেই নামটা বাজারে ভেসে এলো। হ্যাঁ, আমি অভিজিৎ দীপকের কথাই বলছি। অভিজিৎ দীপকে আমেরিকা থেকে আহ্বান জানালেন ককরোচ জনতা পার্টি। সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হলো। নিট পেপার লিক নিয়ে উত্তাল হলো সমুদ্র হিমাচল। প্রধান বিচারপতির একটা মুখ ফসকে বের হয়ে যাওয়া একটা শব্দ ককরোচ, সেটাকেই হাতিয়ার করে রাতারাতি ভাইরাল হয়ে গেলেন এই অভিজিৎ দীপকে। তারপর দিল্লির যন্তর মন্তরে সভা ডাকলেন, উড়ে এলেন আমেরিকা থেকে। অমিত শাহের দিল্লি পুলিশ তাকে সসম্মানে এয়ারপোর্ট থেকে যন্তর মন্তর পর্যন্ত পৌঁছেও দিলেন। সভায় উপস্থিত হলেন সোনাম ওয়াংচুক। সভা ঘিরে দেশের যুব সম্প্রদায়ের মধ্যে তুমুল উত্তেজনা। মিডিয়া মাইক্রোফোনে লাগানো চ্যানেলের লোগোটাকে সরিয়ে রেখে সেখানে উপস্থিত হলো শয়ে শয়ে পুলিশ, অথচ কোথাও ব্যারিকেডিং নেই। দিল্লির পথঘাট শূন্য, তবুও 1000-5 মানুষ সেই সভায় উপস্থিত হলেন। অভিজিৎদের দাবি এক, দফাও ছিল এক। সেটা কি? শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সকাল থেকেই টিভির পর্দায়, ইউটিউবের চ্যানেলে চোখ সবার। এই বুঝি বাংলাদেশ নেপালের মতন একটা গণ অভ্যুত্থান হলো, ফলে মোদি সাহেবের বাড়ির পায়খানার প্যান মনে হয় কেউ মাথায় উপড়ে তুলে নিয়ে চলে গেল। নিশ্চিদ্র নিরাপত্তা হলো প্রধানমন্ত্রীর বাড়ি ঘিরে। যা নিরাপত্তা আগে ছিল তার প্রায় 10 গুণ বাড়িয়ে দেওয়া হলো। কেউ যাতে একটাও অন্তর্বাস নিয়ে পালাতে না পারে সে ব্যবস্থা হলো। যাই হোক, যেখানে যন্তর মন্তরে সভা করতে গেলে কৃষকদের পথ অবরুদ্ধ করে রাখা হয়, 700 কৃষক মারা যায় সেই আন্দোলনে। শাহিনবাগে মহিলাদের জমায়েতে পুলিশ আক্রমণাত্মক ভূমিকা নেয়। তৃণমূলের সাংসদেরা কোনো রকম বিরোধী প্রদর্শন করতে গেলে তাদের ওপরে লাঠিচার্জ করা হয়, গ্রেফতার করা হয়। সেখানে ককরোচ জনতা পার্টি মাত্র 2 ঘন্টাতেই সবার অনুমতি পেয়ে গেল। মনে করা হয়েছিল লাখ লাখ আরশোলা দেশ থেকে গিয়ে ভিড় করবে রাজধানীতে, কারণ এই যে বিশাল তাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, তার মধ্যে কয়েক লক্ষ ফলোয়ার তো শুধু দিল্লিতেই। তাই ভেবে নেওয়া হয়েছিল লাখ লাখ আরশোলা দিল্লি থেকে হলেও তারা রাজধানীতে মানে যন্তর মন্তরে জমায়েত করবে, অচল হয়ে যাবে সবকিছু। কিন্তু দেখা গেল কি? দেখা গেল অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি নিস্তরঙ্গ দিল্লি। মাত্র 3 ঘন্টা রোদেই সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলেন মুখ্য উদ্যোক্তা সেই অভিজিৎ দীপকে। এয়ার কন্ডিশন গাড়িতে নিয়ে বসানো হলো তাকে। বিকেল 5টার মধ্যে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দেওয়ার দাবিও জানানো হলো। কিন্তু ধর্মেন্দ্র প্রধানই কেন? এর পুরো মন্ত্রিসভা, মানে এর জন্য, এই নিট পেপার লিকের জন্য পুরো মন্ত্রিসভা বা প্রধানমন্ত্রীর ইস্তফা দাবি কেন করা হলো না? কাহানি মে টুইস্ট এখানে, সেটা এবার বলবো আপনাদের। তবে তার আগে জানাই, আমাদের একটা ফেসবুক পেজও শুরু হয়েছে। সেখানে প্রতিদিনের সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট আমরা সেখানে দিচ্ছি প্রতি মুহূর্তে। পেজটি ফলো করে রাখুন, সব খবরের সঙ্গে থাকুন। বলছিলাম, সব ব্যাটাকে ছেড়ে ধর্মেন্দ্র প্রধানকে টার্গেট করার কারণ কি আরশোলাদের? খুব সহজ। মানে উত্তর হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীজি, মানে এই সহজতম উত্তর বলতে পারি। এর মানে আমাদের প্রধানজি মানে আমি ধর্মেন্দ্র প্রধানের কথা বলছি। খুব সহজ উত্তর হলো, টার্গেট কেন শিক্ষামন্ত্রী আমাদের মানে ধর্মেন্দ্র প্রধানকে টার্গেট করার কারণ একটা হচ্ছে মানে নিট কেলেঙ্কারির দায় তাকেই নিতে হবে। আর আসল গল্পটা কিন্তু অন্য জায়গায়। ধর্মেন্দ্র প্রধান নিশ্চিতভাবে দায় এড়াতে পারেন না। তিনি দায় এড়াতে পারেন না পেপার লিকের ঘটনায়। কিন্তু আরএসএস এর খুব পুরনো এবং ঘনিষ্ঠ নেতা তিনি। নীতিন গডকরিও তাই। কিন্তু ইথানল সংক্রান্ত ইস্যু এবং রাজমার্গ বা ন্যাশনাল হাইওয়ে তৈরির ব্যাপারে আর্থিক দুর্নীতির বিষয়টা সিএজি রিপোর্টে জানাজানি হয়ে যাবার পর আরএসএস নীতিন গডকরিকে প্রধানমন্ত্রী করবার দৌড়ে খানিকটা ব্যাকফুটে চলে যায়। ধর্মেন্দ্র প্রধান তাদের দ্বিতীয় বাজি। কিন্তু ধর্মেন্দ্র প্রধানের নামে কোনো দুর্নীতির অভিযোগ নেই, কোনো অর্থনৈতিক কেলেঙ্কারির অভিযোগ নেই, যেটা গডকরির নামে উঠেছিল। তাকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় আরএসএস এর একটা বড় অংশ।
তাহলে অমিত শাহ কি চিরকাল সেকেন্ড বেঞ্চেই বসে থাকবে আর অন্য দল ভাঙিয়ে বিশ্বের বৃহত্তম দল গড়ার কারিগর হয়েই থেকে যাবে? ওদিকে নানান সমীক্ষায় দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা রীতিমতো রকেটের গতিতে কমছে, বিজেপির প্রতি মানুষের মোহভঙ্গ হচ্ছে, আর রাহুল গান্ধী এবং কংগ্রেসের জনপ্রিয়তা কিন্তু বেড়েই চলেছে অল্প অল্প করে অনেকটাই। আরশোলার তখন ডিম ফুটে বের হলো, এক ঢিলে অনেক পাখি মারা গেল। গ্যাস, ডিজেল, পেট্রোল, ইথানল, ওষুধে দাম ইত্যাদি ইত্যাদি দেশে সারা দেশে বুলডোজার দাপিয়ে বেড়ানো, সে সব খবর চেপে দেওয়া গেল এই আরশোলাগুলো বেরিয়ে আসতে। নির্বান্ধব হয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে আড়াল করা গেল যেমন একদিকে, অন্যদিকে ধর্মেন্দ্র প্রধান যে কোনো কাজেরই নন এমন একটা বার্তাও আরশোলাদের বাড়াবাড়িতে তা দেওয়া গেল সারা দেশে। কারণ ধর্মেন্দ্র প্রধানের আমলেই তো পেপার লিক হচ্ছে, এবং এই ধর্মেন্দ্র প্রধান যে কোনো কাজেরই নন এই একটা বার্তাটাও কিন্তু সারা দেশের মানুষের কাছে ছড়ানো গেল, RSS এর কাছেও ছড়ানো গেল। আরশোলাদের সবাই ভিড় হোক বা না হোক, সমর্থন থাকুক বা না থাকুক, জেনজি নিজেদের চাকরির দাবির কথা ভুলে একটা আন্দোলনের মতো কিছু করতে তো পারলো, এটাতেই বা কম কি? লাভের গুড় খেলেন অমিত শাহ নিজে। নীতিন গডকরি আগেই বাতিল প্রধানমন্ত্রীর দৌড় থেকে, ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী তথা প্রশাসক হিসেবে ব্যর্থ, তাহলে RSS এবং বিজেপির কাছে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে অপশন কি বা রইল? আপনারা বুদ্ধিমান দর্শক, বাকি গল্পটা আপনাদের জানা, বাকি অঙ্কটা আপনারাই কষে নিতে পারবেন। আজ আমি বিদায় নিচ্ছি এবেলা। সবাই খুব ভালো থাকবেন আর NK ডিজিটালের পাশে থাকবেন। নমস্কার।